আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গুগল প্লে স্টোর থেকেও তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। সেখানে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। দেখো 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। 1 × 3 = 3। 1 নম্বর দাগে জীবনের ঝরাপাতা গ্রন্থটির লেখিকা হলেন স্বর্ণকুমারী দেবী, কামিনী রায়, সরলা দেবী আর হচ্ছে আশাপূর্ণা দেবী। তো জীবনের ঝরাপাতা গ্রন্থটির লেখিকা হচ্ছেন সরলা দেবী। নেক্সট, পুরন্দর চৌধুরী আবহাওয়া বিষয়ক আলোচনা সভায় যোগ দিতে যেখানে গিয়েছিলেন সেটা হচ্ছে আলাস্কায়, বোস্টন শহরে, সাহারায় না সাইবেরিয়ার? উত্তর হবে এখানে আলাস্কায়। 1 3 নম্বর হচ্ছে অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় দৌড়াতে পারে 40 মাইল, 45 মাইল, 35 মাইল, 50 মাইল। সঠিক উত্তর 45 মাইল। মদনপল্লীতে জেমস এইচ কাজিজ রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন সেখানে তিনি জনগণ মন গানটির নামকরণ করেছিলেন দি ইভিনিং সং অফ ইন্ডিয়া, অ্যাসেম্বলি সং অফ ইন্ডিয়া, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হবে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। 2 নম্বর দেখে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 × 4 = 4। 2-1 স্কুল যাওয়ার পথে লেখক রামকুমার চট্টোপাধ্যায় কি দেখেন? তো স্কুল যাওয়ার পথে লেখক রামকুমার চট্টোপাধ্যায় দেখেছিলেন হেদো পার্কের কাছে খুব ভিড়। ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। কোথাকার কোন পাখির কথা এখানে বলা হয়েছে? তো আফ্রিকার ইন জাতীয় পাখির কথা বলা হয়েছে। পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? দেখো পুরন্দরের মতে লেক স্ট্রেভারের নিচে আটলান্টিসের অবস্থান। মঞ্চে নজরুলের আবির্ভাবে নেতাজি কি করেছিলেন? তো মঞ্চে নজরুলের আবির্ভাব ঘটলে নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করেছিলেন। এ যাত্রা তোমার থামাও। লেখক কাকে একথা বলেছেন? লেখক শিবতোষ মুখোপাধ্যায় আলোচ্য মন্তব্যটি পৃথিবীর উদ্দেশ্যে করেছেন, অর্থাৎ পৃথিবীকে তিনি এই কথা বলেছেন। গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লিখুন। দেখো গমনে সক্ষম একটি গাছ হলো ক্লামাইডোমোনাস আর গমনে অক্ষম একটি প্রাণী হলো স্পঞ্জ। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 × 6 নম্বর। 1 নম্বর দাগে গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণ ও উচ্চতর প্রাণীর মধ্যে। পাঠ্যাংশ অবলম্বনে উচ্চতর প্রাণীদের গমনাগমনের মাধুর্য কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা আলোচনা করো। দেখো লেখক পাঠ্যাংশে নানা উচ্চতর প্রাণী যেমন চিতা, নেকড়ে, গ্যাজেলি, হরিণ, কুকুর এদের গমন পদ্ধতির বর্ণনা করেছেন। এইসব প্রাণীদের দ্রুততার সঙ্গে তাদের গমন ভঙ্গিও বিচিত্র। 30 পাউন্ড ওজনের চিতা ঘন্টায় দৌড়ায় 70 মাইল, অথচ নেকড়ে চিতার সম ওজনের হওয়া সত্ত্বেও ঘন্টায় মাত্র 36 মাইল দৌড়ায়। হিপো 1800 পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় 20 থেকে 30 মাইল যেতে পারে। আবার গ্যাজেলি হরিণ 80 পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় 80 মাইল দৌড়াতে পারে। কেউ পায়ের সাহায্যে, কেউ ডানায় ভর করে ও কেউ পাখনা ব্যবহার করে মাইলের পর ছুটে চলে, ওড়ে ও ভেসে বেড়ায়। এসব প্রাণীদের গমনের কৌশল, শারীরিক গঠন, গতিবেগ বৈচিত্র্যে পূর্ণ। 2 নম্বর মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীকে কেন মেঘচোর বলা হয়েছে? তার মেঘচোরের কৌশলটি লেখো। তো মেঘচোর গল্পে বৃষ্টিবিজ্ঞানে পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। তিনি এক দেশের মেঘ এনে অন্য দেশে বৃষ্টিপাত ঘটিয়েছিলেন বলে এমন বলা হয়েছে। বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক স্থানে উৎপন্ন মেঘকে বৈজ্ঞানিক কুশলতার সাহায্যে অন্য স্থানে নিয়ে যান। এই পদ্ধতি তিনিই পারেন। সেই স্থানে নিয়ে গিয়ে তিনি সেখানকার আকাশের উপর মেঘকে রেখে তার আর্দ্রতা বাড়িয়ে দেন। জলীয় বাষ্প বেশি হয়ে গেলে মেঘ স্বভাবতই বৃষ্টির আকারে সেখানে ঝরে পড়ে। এইভাবে তিনি মেঘচুরি করেন। 3 নম্বর জনগণ মনকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল? জনগণ মন গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত রূপে গ্রহণের প্রস্তাব নেওয়া হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন যে এই গানটি রবীন্দ্রনাথ সম্রাট
পঞ্চম জর্জের ভারত আগমন উপলক্ষে রচনা করেছেন। একজন ব্রিটিশ শাসকের উদ্দেশ্যে লেখা গান জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করা উচিত কিনা এই নিয়ে বিরোধিতা হয়। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেনের এক চিঠির জবাবে 1937 সালে রবীন্দ্রনাথ জনগণমন গানটি রচনার উপলক্ষ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ভারত সম্রাট পঞ্চম জর্জের আগমন উপলক্ষে তার এক বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য তাকে অনুরোধ জানান। তা শুনে বিস্মিত কবির মনে এক ক্ষোভের সঞ্চার হয়। এরই প্রতিক্রিয়ায় কবি তার জনগণমন গানটি রচনা করেন এবং সেই গানে ভারত ভাগ্য বিধাতার জয়গান করেন। কবির এই ব্যাখ্যায় জনগণমন গানটি নিয়ে বিরোধিতার অবসান ঘটে। 4 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে এখন 3টি 1 × 3 = 3। 4 1 কাল স্রোতে ধৌত নাম। কাল স্রোত বলতে কবি বুঝিয়েছেন সময়ের স্রোত, ভাটার টান, নদীর স্রোত, জোয়ারের জলস্রোত। তো কাল স্রোত বলতে বোঝানো হয়েছে এখানে সময়ের স্রোত। গ্রামে সকাল ঘোষিত হয় আজানের সুরে, ঠাকুর মার গল্পে, পাখির গানে না শব্দধ্বনিতে। তো গ্রামে সকাল ঘোষিত হয় পাখির গানে। নোট বই কবিতার কবি সুকুমার রায়, কামিনী রায়, সুনীল গঙ্গোপাধ্যায় না লীলা মজুমদার। তো নোট বই কবিতার কবি হচ্ছেন কে? সুকুমার রায়। যাদের রাজত্বে পৃথিবীতে চিরদিন অক্ষুণ্ণ তারা হলেন ধনী, দরিদ্র, কৃপণ না বীর? তো দেখো, তারা হলেন দরিদ্র। 5 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 4 = 4। তাহাদের তলে লুপ্ত স্মৃতি। কোথায় স্মৃতি লুপ্ত হয়েছে? চারিদিকে পড়ে থাকা ভগ্নস্তূপের তলায় স্মৃতি লুপ্ত হয়ে আছে। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কোন বিষয়ে তার মনে খটকা লেগে আছে? ঝোলা গুড় সাবানে দেয় নাকি পটকায় দেয়? এই বিষয় নিয়ে কবিতার কথকের মনে খটকা লেগেছে বা লেগে আছে। এ গ্রামের পাশে মজা নদী। গ্রামের পাশে মজা নদী কী করে? তো বর্ষায় গ্রামের পাশের মজা নদী বিদ্রোহ করে। 5 4 নম্বর দেখে ওরা ভেবেছিল মনে। এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে সাম্রাজ্যলোভী শাসকদের কথা বলা হয়েছে। চিরদিনের কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে? তো কবিতায় চাষি, কামার, কুমোর, তাঁতি প্রভৃতি জীবিকার মানুষের কথা আছে। নেক্সট হচ্ছে 6 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 × 6 নম্বর। 1 নম্বর দাগে চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতাটিতে একটি বৃষ্টি মুখর লাজুক গ্রামের পল্লী প্রকৃতির চিত্র দেখা যায়। সেই গ্রামের পাশে আছে এক মজা নদী, দূরে রয়েছে বাঁশঝাড়, গ্রামের মাঝে জোড়া দিঘি, পাশে তালের সারি। বর্ষায় চারিদিকে নতুন সবুজ ঘাস জন্মায়। সকালে পাখির ডাকে দিন ঘোষিত হয়। বছরে নানা সময় নতুন শস্যের চারিদিক ভরে ওঠে। সন্ধেবেলায় চাষিরা ঘরে ফেরে, রাত্রে ঠাকুমা নাতনিকে গল্প শোনান। সকাল হলেই সবাই যে যার কাজে যোগ দেয়। 2 নম্বর হচ্ছে দরিদ্র আছিল তারা। তো কাদের কথা বলা হয়েছে এখানে? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ হয়েছে তার নিজের ভাষা অক্ষুণ্ণ হয়েছে বলে কবি মনে করেন। যেসব মহৎপ্রাণ মানুষকে ভালোবেসে তাদের সীমিত ক্ষমতা বা সাধ্যে মানুষের জন্য ভালো কাজ করে নিজেদের অমর করে গেছেন, সেই সব পরোপকারী মানুষের কথা এখানে বলা হয়েছে। মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া, মানুষের জন্য ভালো কিছু করে যাওয়ার মধ্যেই মানুষের নাম অমর হয়ে থাকে। শাসকের ঐশ্বর্য এইসব মানুষের না থাকলেও সভ্যতা ও মানবতাকে এরাই সমৃদ্ধ করেন। মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় স্মরণে এদের রাজত্ব চিরকালের জন্য অক্ষুণ্ণ থাকবে বলে কবি মনে করেন। 3 নম্বর হচ্ছে নোট বই পড়লে কোন কোন বিষয় জানা যায় তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। তো নোট বই পড়লে জানা যাবে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি খায়, আঙুলিতে আঠা দিলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, কান কটকট করে কেন, পিলে কেন চমকায়, তেজপাতায় তেজ কেন প্রভৃতি। 7 নম্বর দাগে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে। 1 কে কোথায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল? হোটেলওয়ালা বনের মধ্যে বাঁশপাতায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল। এগুলো তোমাদের মাকু বই থেকে যে প্রশ্ন যে পড়াটা তোমাদের রয়েছে সহায়ক পাঠ, সেখান থেকে প্রশ্নগুলো রয়েছে। 7 নম্বর হচ্ছে আমরা জন্মদিনের ভোজে সকলের
আমার জন্মদিনের ভোজে সকলের নিমন্ত্রণ, উদ্দিষ্ট ব্যক্তির জন্মদিনের ভোজে কী কী খাওয়ার আয়োজন হয়েছিল? হোটেলওয়ালার জন্মদিনের ভোজে ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা আর পায়েস রান্না হবে বলে ঠিক হয়েছিল। সং কত টাকা দিয়ে লটারি টিকিট কিনেছিল? সং 1 টাকা দিয়ে লটারি টিকিট কিনেছিল। হোটেলওয়ালা কি হারিয়ে ফেলেছে? হোটেলওয়ালা সঙ্গের টিকিটের আধখানা হারিয়ে ফেলেছে। এরপরে দেখো, ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল কেন? না মাকুর শরীরে যেসব বিলিতি কলকবজা লাগানো তার দাম 5,000 টাকা, সেই টাকার জন্য ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল। নেক্সট হচ্ছে, পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা কোথায় লুকিয়েছিল? তো পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা গাছ ঘরে লুকিয়েছিল। হোটেলওয়ালা কীভাবে দাড়ি গোঁফ শুকিয়েছিল? তো হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে শুরুয়া থেকে দাড়ি গোঁফ তুলে বালতির জলে ধুয়ে গাছের ডালে শুকোতে দিল। 8 নম্বরে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। দেখো 8-এর 1 নম্বর দেখে, বটতলার হোটেলটি কেমন ছিল? হোটেলটা ছিল একটি গাছের ডাল থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছে। বট গাছের নিচু নিচু ডালে লোকে পা ঝুলিয়ে বসে আছে। গাছ থেকে সারি সারি ঝুড়ি নেমেছে। গাছের গোড়ায় পাথরের উনুনের গনগনে আগুনের উপর মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছে। গাছের গুঁড়ির উপর কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছে। 8-এর 2 নম্বর, হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার, মাকু কাহিনী অবলম্বনে সেই হোটেলের এলাহি ব্যাপারের পরিচয় দাও। বনের মধ্যে নোটো অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতো। সে ছিল সার্কাস দলের অধিকারী। অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল। তারপর সে হোটেলওয়ালার ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বটগাছের তলায় ছিল তার হোটেল। 3টে পাথর সাজিয়ে তার উপর রান্না হতো। গাছের ডাল থেকে বড় লণ্ঠন ঝুলতো। গুঁড়ির ওপরে কাঁচা কাঠ পেতে লোকে টেবিল বানিয়ে খেতে বসতো। সে একটা খুব সুন্দর শুরুয়া রাঁধত, যার মূল ছিল তার নিজের মাথার নকল চুল, দাড়ি, গোঁফ। এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দল চালু করার জন্য। 8-এর 3 নম্বর হচ্ছে, সোনা কেন বাঁশের খুঁটি উপড়ে দিয়েছিল? তো সোনা এদিক ওদিক দেখে বড় ফাঁদের কিনারা থেকে বাঁশের খুঁটি উপড়ে ফেলেছিল, কারণ সে চেয়েছিল ফাঁদের মধ্যে মাকুকে ফেলে দিতে, যাতে সোনাটিয়া দেখিয়ে না দিলে মাকুকে কেউ খুঁজে না পায়। 8-এর 4 নম্বর দাগে, হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য কে কি নিয়ে এসেছে? তো হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য গোয়ালা 1 মণ দুধ দিয়ে গেছে। সং 5 সের বাতাসা কিনে এনেছে। রাতে ভুনি খিচুড়ির জন্য সুগন্ধি চাল, পেস্তা, বাদাম, কিশমিশ এনেছে। আর শিকারীরা হরিণের মাংস দিয়ে যাবে বলে গেছে। 9 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি। 1 × 8 = 8। 9-এর 1-এ হাতে হাতে কাজটা এগিয়ে দাও। নিম্নলিখিত শব্দ দ্বৈত যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে বহুলতা অর্থে, সাহায্য অর্থে, গভীরতা অর্থে, নিয়মিত অর্থে। তো হাতে হাতে এটা সাহায্য এই অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে, এই শব্দ দ্বৈতটাকে। ঠিক আছে, এগুলো তোমাদের ব্যাকরণ বই থেকে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। 9-এর 2 নম্বর দাগে, যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি বিশেষ হয়ে যায় তাকে বলে ধনাত্মক শব্দ, যৌগিক শব্দ, যোগ রূঢ় শব্দ। এটা হবে যোগ রূঢ় শব্দ। বাচ্চারা দুষ্টুমি করে, তার জন্য বকাঝকা করা উচিত নয়। নিম্নলিখিত শব্দ দ্বৈতটি হলো সমার্থক শব্দ দ্বৈত, প্রায় সমার্থক শব্দ দ্বৈত, বিপরীতার্থক শব্দ দ্বৈত না, পদ বিকারবাচক শব্দ দ্বৈত। এটা হচ্ছে পদ বিকারবাচক শব্দ দ্বৈত। ঠিক আছে। 9-এর 4 নম্বর হচ্ছে, দীর্ঘ স্বরের বদলে হ্রস্ব স্বরের ব্যবহারই সমর্থনযোগ্য কোন ক্ষেত্রে? এখানে দেখো অতৎসম, তৎসম, অর্ধতৎসম না তদ্ভব। উত্তর হবে অতৎসম। প্রশ্নে প্রদত্ত কোন বানানটি সঠিক তা বেছে নিয়ে লেখো। এখানে আত্মসাতের দেখো 4টি বানান দেওয়া আছে। সঠিক উত্তর হবে কয়েকটা। আ তয়ে ময়ে দ্বন্দ্ব সয়াকার খণ্ডাত্ম। 9-এর 6 নম্বর দাগে, তখন থেকে যাই করছো কেন নিম্নলিখিত অংশটি ধনাত্মক শব্দদ্বৈত মৌলিক অনুকার শব্দের উদাহরণ। তো এখানে দেখো যাই এটা হচ্ছে একটি শব্দদ্বৈতের উদাহরণ। ঠিক আছে। 9-এর 7 নম্বর, যোগ রূঢ় শব্দের উদাহরণ দাও। পঙ্কজ, হরিণ, স্মরণীয়, পাঠক। তো যোগ রূঢ় শব্দের উদাহরণ হচ্ছে এখানে হবে পঙ্কজ।
9-এর 8 নম্বর শুদ্ধ বানান চিহ্নিত করো। শশীভূষণ, শশীভূষণের 4টি বানান এখানে দেওয়া আছে। শুদ্ধ বানান হবে কয়েকটা, তারপর শয়দীর্ঘ ভয়দীর্ঘ মূর্ধন্য স মূর্ধন্য। শশীভূষণ। 9-এর 9 নম্বর হচ্ছে শুদ্ধ বানান চিহ্নিত করো। এখানেও 4টি বানান দেওয়া আছে। সঠিক উত্তর হবে কয়েকটা, ময় দীর্ঘকার মূর্ধন্য স হস্যিকার ক। মুশিক। 10 নম্বর থেকে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করা কম বেশি 300 শব্দে। প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর দেওয়া আছে। 10-এর 1 নম্বর থেকে বিজ্ঞান ও কুসংস্কার, এরপর একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণ, একটি প্রাচীন বটগাছের আত্মকথা, পরিবেশ রক্ষা, ছাত্রছাত্রীদের ভূমিকা। যে কোনো একটি বিষয়ে একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। তো প্রথমে বিজ্ঞান ও কুসংস্কার এই বিষয়ে আমরা রচনাটি লিখছি। ভূমিকা দিচ্ছি প্রথমে। বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে সভ্যতার ক্রমোন্নতি ঘটেছে, কিন্তু আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদ ধন্য হয়েও আমরা যুক্তিহীন অন্ধ বিশ্বাস ও প্রচলিত কুসংস্কারকে অনেক ক্ষেত্রেই প্রবলভাবে বিশ্বাস করি। ফলে আমাদের এই জীবনে ঘটে যায় অযাচিত অনভিপ্রেত কিছু ঘটনা। কুসংস্কারের বিভিন্ন রূপ। যুক্তিহীন, ব্যাখ্যাহীন প্রচলিত প্রথা প্রকরণ গভীরভাবে মেনে চলাই কুসংস্কার। এক চোখ দেখা, এক শালিক দেখা, শূন্য কলসি দেখা, পিছন থেকে ডাকা, রাস্তায় বিড়াল পার হওয়া, ডান চোখ বা বাঁ চোখ কাঁপা, হাঁচি টিকটিকি টাকা, এরকম বৈচিত্র্যময় নানাবিধ কুসংস্কারের নাগপাশে আমাদের জীবনযাত্রা বহমান। কুসংস্কারের প্রভাব। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিশেষ খ্যাতিসম্পন্ন চিকিৎসক, অধ্যাপক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড় বহুমূল্য পাথর ও রত্ন গ্রহণ করেন জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হয়ে। অনেকেই মুখে বিজ্ঞান মনস্কতার কথা উচ্চ কণ্ঠে বললেও হাতে ধারণ করেন মাদুলি বা কবচ। প্রকৃতপক্ষে এটি একটি অসাধু চক্রের তৈরি করা ফাঁদ, হাতছানি দেয় বহু শিক্ষিত মানুষকে। কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান ভিত্তিক নানা প্রচেষ্টা। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের অচলায়তনকে এক মুহূর্তে ধূলিসাৎ করা সম্ভব নয়, তবু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কুসংস্কারের প্রবল প্রভাব থেকে জনসমাজকে মুক্ত করা সম্ভব। বিজ্ঞান চেতনার সঠিক প্রসারের ফলে কুসংস্কারের পাহাড় প্রমাণ অন্ধত্বকে দূরীভূত করা যায়। যদি বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রথা মাফিক বিজ্ঞানের যুক্তিনিষ্ঠতাকে শিক্ষার্থীর মননে পৌঁছে দেওয়া যায়। ধর্ম ও কুসংস্কার। সতীদাহ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, বিধবা বিবাহ প্রচলনের বিরোধিতা প্রভৃতি নানাবিধ কুসংস্কারের পিছনে ছিল তীব্রতম ধর্মীয় গোড়ামি ও অন্ধ কুসংস্কার। প্রকৃতপক্ষে যথার্থ ধর্ম কখনোই মানবতার বিরোধী কর্মধারায় বিশ্বাস করে না, বরং ধর্ম অসহায় মানুষের আশ্রয়স্থল। উপসংহারে আমরা লিখছি, কুসংস্কার মূঢ়তা আর প্রচলিত লোকাচারের অচলায়তন তখনই ভেঙে ফেলা সম্ভব যখন প্রকৃত বিজ্ঞান শিক্ষা আঘাত করতে পারবে। কুসংস্কারের লৌহ কপাটে কুসংস্কারহীন সমাজ অলীক কল্পনা নয়, আমাদের শুভ বোধের উন্মেষ আর বিজ্ঞান ও প্রযুক্তির যৌথ সম্মেলনে অবসান ঘটবে কুসংস্কারের বর্বরতা। এরপর লিখছি আমরা একটি প্রাচীন বটগাছের আত্মকথা। এই রচনাটি প্রথম লিখলাম ভূমিকা। আমি একটি বটগাছ, আমার বয়স 100 বছরের বেশি। আমার এই দীর্ঘ জীবনে বহু ঘটনা ঘটেছে, দেশের সমাজের বহু ইতিহাসই আমার জানা। এরপর লিখছি আত্মকথা। যেদিন প্রথম দুটি কচি পাতা মেলে সূর্যের দিকে তাকিয়েছিলাম, সেদিনের কথা আজও ভুলিনি। রাস্তার পাশে এক ঝোপের পাশে আমার জন্ম। একটু একটু করে বড় হতে থাকলাম। একদিন স্থানীয় এক ব্যক্তি আমাকে দেখে থমকে দাঁড়ালো। তারপর আমাকে মাটি থেকে তুলে রাজপথের পাশে যত্ন করে লাগিয়ে চারদিকে বেড়া দিয়ে ঘিরে দিল, নিয়মিত জল দিয়ে আমাকে বাঁচিয়ে তুলল। এরপর আমি দ্রুত বেড়ে উঠতে থাকলাম। ডালপালা ছড়িয়ে ঝুড়ি নামিয়ে এক বিশাল জায়গা দখল করলাম। পথের পাশে রোদ বৃষ্টি ঝড় সহ্য করে বছরের পর বছর কাটিয়ে দিলাম। আমার শাখা ও কোটরে বহু পাখি, গিরগিটি, সাপ প্রভৃতি বাস করে আসছে। পথিকরা আমার শীতল ছায়ায় আশ্রয় নেয়। বহু ঘটনার সাক্ষী। আমি একদিকে দেখেছি ইংরেজ শাসকের অমানসিক অত্যাচার, অপরদিকে দেখেছি দেশের তরুণদের দেশের জন্য গভীর ভালোবাসা। দেশ স্বাধীন করার জন্য তারা হাসি মুখে কত অত্যাচার সহ্য করেছেন। তারা আমার তলায় গোপনে কত মিটিং করেছে, আমি সেসব দেখেছি, তাদের গোপন আলোচনা শুনেছি। যখন গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি ভেঙে নতুন বাড়ি তৈরি হচ্ছিল, তখন প্রায় মাস তিনেক আমার ছায়ায় বিদ্যালয় বসত। তখন গর্বে আমার বুক ফুলে উঠত।
আবার চোর ডাকাতরা আমার তলায় তাদের চুরি ডাকাতের মাল ভাগাভাগি করেছে, এইসবও দেখেছি। এরপর লিখছি উপসংহার। এখন আমার বয়স হয়েছে, শিকড়গুলো মাটির উপরে জেগে উঠেছে, ঝড় উঠলে ভয় পাই, হয়তোবা আমার ডালগুলো ভেঙে পড়বে, হয়তোবা আমি মাটি থেকে উপড়ে পড়ব। নেক্সট হচ্ছে পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা। এই রচনাটি আমরা লিখছি, তোমরা যে কোনো একটি পরীক্ষায় লিখবে। প্রথমে লিখছি আমরা ভূমিকা। আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক অবস্থাকে বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্য জল পরমায়ের জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। ছাত্র সমাজের ভূমিকা। পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটাই সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায় তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে এবং পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ছাত্র সমাজ যা পারে, পল্লীর নিকাশি ব্যবস্থা এবং বাসগৃহের পাশে যাতে জঞ্জাল না জমে সে বিষয়ে আবাসিকদের সচেতন করার দায়িত্ব নিতে পারে ছাত্র সমাজ। দরকার হলে তারা দল বেঁধে সাফাইয়ের কাজেও নেমে পড়ে আলোড়ন সৃষ্টি করতে পারে। তারা জনসাধারণকে দেখাতে পারে বাড়ির আবর্জনা কোথায় ফেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আবাসিকদের সচেতন করতে ছাত্রছাত্রীরাই পারে। উপসংহারে আমরা লিখছি, ছাত্র সমাজকে পরিবেশ রক্ষার মহান কর্মযজ্ঞে সামিল করতে পারলে পরিবেশের উন্নয়ন তো হবেই, একই সঙ্গে দেশ ও সমাজের সামগ্রিক কল্যাণ সাধিত হবে। ওকে, দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং মুখস্থ করো। তোমাদের পাঠ্য বইয়ে যে সমস্ত গল্প কবিতা রয়েছে সিলেবাসের মধ্যে, সেগুলো খুব ভালোভাবে রিডিং পড়বে। ওকে, আর এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে বা গুগল প্লে স্টোরে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সেখানে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এর পিডিএফগুলো। পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।